আলাইকুম সবাইকে। আজকে আমরা আন্তর্জাতিক প্রশ্ন ব্যাংক সিরিজের পার্ট নাম্বার 2 নিয়ে আসছি। এটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে তোমার মানে প্রশ্ন ব্যাংকটা অ্যানালাইসিস করা খুবই ইম্পর্ট্যান্ট। আমি আগের একটা ভিডিও দিচ্ছি, তোমরা ওইটা প্লিজ দেখে আসবা, দেখে আসলে একটা আইডিয়া পাবা কোয়েশ্চেন অ্যানালাইসিস। স্টিল নাও কোয়েশ্চেন অ্যানালাইসিস চলতেছে। আমরা এখন মেডিকেল কত 14-15 সালে কিন্তু আমরা আসি, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করবা, মেডিকেল ভর্তি পরীক্ষাটা 14-15 সালে হয়েছিল এবং ঠিক সাম্প্রতিক থেকে সেই কোয়েশ্চেনটা আসছে যে বলা হতেছে যে 14 সালে চিকিৎসা বিভাগে বা বিজ্ঞানে তোমার নোবেল পুরস্কার কে পাইছে। এখন একটু খেয়াল করবা, এটা তোমার টোটালি সাম্প্রতিক, এখানে কেউ ওইভাবে নিবা না যে আন্তর্জাতিক থেকে প্রশ্ন চলে আসছে। যদিও আমি আন্তর্জাতিক আজকে পড়াচ্ছি, কিন্তু এটা কিন্তু সাম্প্রতিক। এটা আমাদের আসলে জানাটা উচিত, আউট অফ কিউরিওসিটি হলেও উচিত যে নোবেল প্রাইজ কে পেলো। এই কোশ্চেনটা খুবই ইজি হয়েছে, খেয়াল করবা যে চিকিৎসা বিজ্ঞানে নোবেল প্রাইজ কজন পাইছে। এখান থেকে একটা হিন্ট পাওয়া যায়। আমি আগের ভিডিওতে বারবার বলছি যে স্বাস্থ্য খুব ইম্পর্টেন্ট, স্বাস্থ্যক্ষেত্র খুব ইম্পর্টেন্ট, চিকিৎসা ক্ষেত্র। তারপরে চিকিৎসা ক্ষেত্রে কতজন পাইছে? 3জন পাইছে, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে আমরা কি করতে পারি? আমাদের করণীয় একটাই যে নোবেল প্রাইজকে কয়জন পাইছে শিখে ফেলা। সবচেয়ে আগে চিকিৎসাটা শিখে ফেলা। চিকিৎসা এই বছর পাইছে 24 সালে 2জন। বলো, এটা বলছি, এটা তোমাদের মনে থাকবে না? অবশ্যই মনে থাকতেই হবে, ঠিক আছে? দিয়ে দিবে, মানে দেখবা যে কোশ্চেন কোত্থেকে আসে বুঝতে পারবা না, কিন্তু এই যে কোশ্চেন অ্যানালাইসিস করলে তো বুঝা যায় কোত্থেকে আসে, ঠিক আছে? তাহলে 14 সালে আমরা দেখলাম 3জন, তাহলে 24 সালে ঠিক তার 10 বছর পরে 2জন নোবেল প্রাইজ পাইছে। আমরা একটু শিখবো কে কয়জন নোবেল প্রাইজ পাইছে। তার আগে 14 সালের এখানে নামগুলা ইম্পর্টেন্ট না আসলে, তাই আমরা পড়লাম না। আমরা যেটা পড়বো যে আমাদের নোবেল পুরস্কার 2024 সালে কয়জন পাইছে, এটা আমরা একটু পড়বো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু পড়ি। ক্ষেত্র, বিজয়ী, অবদান একটু দেখি, তিনটে ইম্পর্টেন্ট। সবচেয়ে আগে পদার্থবিজ্ঞানে 2জন পাইছে, রসায়নে 3জন, চিকিৎসা বিজ্ঞানে 2জন, সাহিত্যে 1জন, খুবই ফেমাস উনি, শান্তিতে 1জন, অর্থনীতিতে 3জন। খেয়াল করার মতো ব্যাপার কি আমি একটু বলি। তোমার মেডিকেলে পদার্থবিজ্ঞানে নম্বর কত? 20 মার্কস না? সো এই 20 থেকে 2। আর রসায়নে পদার্থ থেকে কি অ্যাটলিস্ট 5 মার্ক হলেও তো বেশি। তাহলে খেয়াল করবা, এই যে রসায়নে কিন্তু 2জন থেকে বেশি, অর্থাৎ 3জন, এভাবে মনে রাখা যায়। কিন্তু অর্থনীতি কি ইম্পর্টেন্ট নাকি ইম্পর্টেন্ট না বলো? কেন ইম্পর্টেন্ট? কারণ এবার ইউনুস, আমাদের যে উপদেষ্টা ইউনুস, তার যে কাজ কারবার, গ্রামীণ ব্যাংক, মাইক্রো ক্রেডিট, সব কিছু অর্থনীতির ধারণা। সব প্রতিটা বিষয়, মাইক্রো ক্রেডিটের প্রতিটা বিষয়, তার যে এই যে ক্ষুদ্র ঋণ দানের যে কার্যবালী, এগুলো সব কিছু অর্থনীতিতে পড়ে। তাহলে অর্থনীতি ইম্পর্টেন্ট দেখেই তো 3জন পাইছে। বুঝছো, রিলেট করে পড়বা। আচ্ছা, চিকিৎসা বিজ্ঞানে 2জন, এটা নিয়ে আমি কোনো কিছু বলবো না যে ঠাড়া মুখস্থ, মানে এটা তো মানে আউট অফ কিউরিওসিটি আর ভয় যে মেডিকেলে তো চলে আসবে, এটা এমনি মুখস্থ করে ফেলবো। আমি এতে কোনো ট্রিক্স দিতে চাচ্ছি না। আর সাহিত্যে হাংকাং, তোমরা আশা করি ওকে দেখছো, একমাত্র ফিমেল কোরিয়াতে নোবেল প্রাইজ পাইছে। এশিয়াতেও একমাত্র প্রথম ফিমেল সাহিত্যে নোবেল প্রাইজ পেল। খুবই খুবই ইম্পর্টেন্ট। সাহিত্যে এই প্রথম মেয়ে এশিয়ার মধ্যে নোবেল প্রাইজ পাইছে, খুবই ইম্পর্টেন্ট, এটা তো জানা উচিত। এমনি একজন, শান্তিতে পাইছে 1জন, ঠিক আছে? তাহলে তো হইলো, আমার তো মানে এই পার্টটা হয়ে গেল। সেটা আমাদের আসার সম্ভাবনা খুব বেশি, মেডিকেলে আসার খুবই সম্ভাবনা বেশি, ঠিক আছে? নামগুলো একটু দেখতে হবে। নাম কোনটা দেখবো আগে বলো, কি মনে হয়? অবশ্যই চিকিৎসা বিজ্ঞানটা আমরা আগে দেখবো। অ্যামব্রস আর এই যে রাফকুন থেকে কি রাকুন, ডোরেমনকে রাকুন বললে ডোরেমন কি রাগ করতো না, তাই না? আর অ্যামব্রস, এগুলো একটু মনে রাখবে, রিলেট করে করে পড়লে মনে থাকবে, বারবার পড়বা। হাংকাং, এটা একটা বলে ফেলছি। এখান থেকে জাম্পার, এই নামগুলো একটু দেখে রাখতে পারো। এবং তাদের কাজ, এই যে মাইক্রো আরএনএ, mRNA, বলো চিনো নাকি চিনো না? বায়োলজি পড়তেছো, দেখছো? আমরা বায়োলজি পড়তেছি, ওরা বায়োলজি আবিষ্কার করতেছে। একটু বোঝার চেষ্টা করো। মাইক্রো আরএনএ কোনটা? ওই যে এনজাইম হিসেবে কাজ করতো। ঠিক এখানেও পোস্ট ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে, এই ট্রান্সক্রিপশন তোমরা জানো, ওইখানে mRNA-কে কাজে লাগাইছে এনজাইম হিসেবে, ঠিক আছে? এ দেখবে কিছুদিন পর বই ইনক্লুড হবে। আচ্ছা, তাহলে আমরা বুঝতেছি এখান থেকে আমি নোবেল প্রাইজ নেওয়ার কোনো কথা বলতে চাই না। তোমরা আমাকে বলো তো বুঝছো কিনা। এই নামগুলো পড়ে ফেলা তোমার দায়িত্ব, আমি এটার নাম রিডিং পড়ার কি কতটুকু করতে পারবো, তাই না? আর শান্তিতে যে নোবেল প্রাইজ পাইছে, শান্তিটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট একটু বলি। কারণ হচ্ছে তোমার হচ্ছে শান্তিটা ইম্পর্টেন্ট হচ্ছে, একটা রিজন আছে। কারণ নোবেল প্রাইজ 2006 সালে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু 2006 সালে গ্রামীণ ব্যাংকের সাথে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন, ঠিক আছে? তাহলে এই যে 2006 সালে তিনি পাইলো, এবং কোথায় পাইছে? শান্তিতে। তো শান্তিটা আমাদের জানা দরকার, সেটা হচ্ছে নিধন হিদাস্কো, একটু মনে রাখবা, নিধন হিদাস্কো। তার ইয়াটা খুব সুন্দর, বিশ্বকে পারমাণবিক অস্ত্রমুক্ত করতে তার প্রচেষ্টা। তাহলে দেখো,
তোমার এই যে যেটা বলতেছিলাম যে এটা আমার খুব ভালো লাগছে যে তিনি বিশ্বকে পারমাণবিক অস্ত্রমুক্ত করতে চেষ্টা করছে। কি সুন্দর একটা মোটিভ দেখছো, তার মানে হচ্ছে বিশ্ব পারমাণবিক, যদিও আমাদের এখন ওইভাবে ইউজ হয় নাই, শুরু হয় নাই, কিন্তু তিনি এই চেষ্টাটা কিন্তু করছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব বলতো? আমরা করতে পারি একটা কাজ, সেটা হচ্ছে আমরা মুখস্থ করতে পারি, বুঝছো? তাহলে হইলো, নোবেল প্রাইজ অনেক পড়াশোনা করছি। আমি বলছিলাম বিজ্ঞান নিয়ে পড়তে, প্রযুক্তি নিয়ে পড়তে, চলে আসছে আরেকটা কোশ্চেন। এর আগে আমরা একটা পারছি টমস বার্নলি হচ্ছে দিয়ার আবিষ্কারক ইন্টারনেটের, ঠিক তেমনি এখানে আবার আসছে যে 1997 সালে হচ্ছে ইয়াহু মেইল আবিষ্কৃত হয়েছে। 1997 তোমার হচ্ছে ইয়াহু মেইল আবিষ্কৃত হয়েছে। এবং এখানে যেটা আমার জানতে হবে, 1997 খুব একটা ইম্পর্টেন্ট ইয়ার, এ থেকে মানে অনেক কিছু হয়েছে এখানে, আর এটা একটু মনে রাখবা, ঠিক আছে? তারপর আসো, জলাতঙ্ক রোগের প্রতিষেধককে আবিষ্কার করেন লুই পাস্তুর। এটা লুই পাস্তুর হবে। আলেকজান্ডার ফ্লেমিং কী করছে বলতো? পেনিসিলিন আবিষ্কার করছে। এগুলো বোটানির পড়া। 1927 মেবি এখানেই লেখা আছে। হ্যাঁ, 1927-এ এটা হচ্ছে প্রথম অ্যান্টিবায়োটিক, খুবই ইম্পর্টেন্ট বোটানির ইনফরমেশন এগুলা। পেনিসিলিন আবিষ্কার করে কি? আলেকজান্ডার ফ্লেমিং। এবং এডওয়ার্ড জেনার কী করতে পারছে বলতো? তিনি সর্বপ্রথম ভ্যাকসিনের কনসেপ্টটা আনছে, এবং সেটা কার মাধ্যমে? গুটি বসন্ত। এই গুটি বসন্ত নিয়ে তিনি আনছে, যে গুটি বসন্তের প্রতিষেধক তিনি বানাইছে। প্রতিষেধক মানে ভ্যাকসিন। আর লাস্ট ওয়ান ইবনে সিনা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? প্রথমত বোটানির না, দ্বিতীয়ত ইবনে সিনা হচ্ছে একজন মুসলিম দেখে না, বাট তিনি হচ্ছে আরবের তো সচরাচর আসে না, তো সায়েন্টিস্ট। তো এখান থেকে যা পড়বা সবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? যা পড়াচ্ছি সবই ইম্পর্টেন্ট। কোনটি শেক্সপিয়ার রচিত নয় হচ্ছে কোনটা বলো? ওয়ার অ্যান্ড পিস হচ্ছে আসলে টলস্টয়ের। এটা আগের ভিডিওতে ভুল বলছিলাম মনে হয়, তাই না? আগের ভিডিওতে আমি ভুল বলেছিলাম, তো তোমাদের কাজ হচ্ছে সেটা একটু কারেক্ট করে নাও। আমি যদিও কমেন্ট সেকশনে ঠিক করে দিচ্ছি। তো এটা আমাদের মেডিকেলি আসছিল 17-18-তে। ওয়ার অ্যান্ড পিসে হচ্ছে টলস্টয়। আর তার মানে আমার কাজ কি বলতো? আমার কাজ হবে এই যে ম্যাকবেথ, এই যে হেমলেট, এই যে মার্চেন্ট অফ ভেনিস, এইগুলো যে শেক্সপিয়ার রচিত করছে, এইগুলো সম্পর্কে একটু জানা এবং একটু মুখস্থ করা। তো আমি পাশে একটু লিখে দিলাম মেমোরাইজ। তোদের নৈতিক দায়িত্ব হচ্ছে মুখস্থ করে ফেলা। তোদের আরেকটা নৈতিক দায়িত্ব কী হতে পারে? সেটা হচ্ছে এই যে ম্যাকবেথ, এগুলিটা আমি একটু দাগাই দিই, তোমরা একটু তাহলে বুঝবা। ওকে, ঠিক আছে? তাহলে পারবা আশা করি। তাহলে মুখস্থ করার কোনো ওয়ে চাইতেছো মনে হয় অনেকে, সেটা কি? এম দিয়ে মনে রাখো ম্যাকবেথ, মার্চেন্ট অফ ভেনিস, আর এখানে হেমলেট। তাই একটু পড়ে ফেলবা। এই ওয়ার অফ পিস লিও টলস্টয়ের লেখা উপন্যাস, ঠিক আছে? এটাও মেডিকেল কোশ্চেন। তাহলে কি বোঝা যায়? এটা দিয়ে বোঝা যায় এটাই যে অপশনগুলো খুব ইম্পর্টেন্ট। অপশন অ্যানালাইসিস করে পড়ো, এখনও সময় আছে, অপশন অ্যানালাইসিস করে পড়ো, ঠিক আছে? তাহলে ওয়ার অ্যান্ড পিস টলস্টয় এটা বুঝলা। এবং দেখো, এটা হচ্ছে মেডিকেলের আগের কোশ্চেন, এটা 14-15 মেবি কোশ্চেনটা। তো 14-15 সালে ওয়ার অ্যান্ড পিস একটা অপশানে ছিল, এবং সেটা 17-18-তে তুলে দিয়ে বসে এটার লেখক কে? স্বভাবতই শেক্সপিয়ার না, তাহলে কে? টলস্টয়। তাহলে এই অপশন অ্যানালাইসিস করে পড়া খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেন ব্যাংক আরও ইম্পর্টেন্ট, ঠিক আছে? বুঝতেছো আমার কথা? আজকের ভিডিওগুলো এই জন্যই যে কোত্থেকে কোশ্চেন হয় একটু দেখানো, যে প্রিভিয়াস ইয়ার্সে আসলে কী হয়েছে মেডিকেল কোশ্চেনে, ঠিক আছে? কী হচ্ছে আমরা দেখছি। খুবই কানেকশন ছিল কোশ্চেন ব্যাংকের সাথে। এটাই সারমর্ম, এটাই কোশ্চেন ব্যাংক পড়তে হবে। ওকে, নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে নোবেল পুরস্কার পায়নি? নোবেল পুরস্কার নিয়ে কোশ্চেন আসে, দেখতেছো? একই সালে মেডিকেল 14-15-তেই দুইটা কোশ্চেন চলে আসে নোবেল নিয়ে। একটা হচ্ছে নোবেলে চিকিৎসা বিজ্ঞানে কয়জন পাইছে, আর একটা হচ্ছে কে পান নাই। ওকে, বারাক ওবামা পাইছে, তুমিও জানো আমি জানি, অমর্ত্য সেন পাইছে, তুমিও আমি জানি। কিন্তু জানতে কি হবে যে বারাক ওবামা 2009-এ পাইছে, জেনে রাখো, মুখস্থ করে ফেলো, 2009। এখানে আর কি বলবো। আর অমর্ত্য সেন হচ্ছে 1998-এ পাইছে, বারাক ওবামা ওনারও পরে পাইছে। আর স্পেশালিটি হচ্ছে অমর্ত্য সেনের একটা স্পেশালিটি হচ্ছে এখানে লেখা আছে যে অর্থনীতিতে তিনি সর্বপ্রথম নোবেল বিজয়ী এশিয়ার মধ্যে। খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে অর্থনীতিতে তিনি সর্বপ্রথম, তার আগে কি আর কেউ পায় নাই এশিয়াতে অর্থনীতিতে। আর এমনিতে এশিয়ার মধ্যে সর্বপ্রথম নোবেল প্রাইজ কে পাইছে? এটা আমরা সবাই জানি, রবীন্দ্রনাথ ঠাকুর 1913-এ সাহিত্যে পাইছে, ঠিক আছে? তিনি প্রথম পাইছে এশিয়াতে পুরুষ। আর 2024-এ এসে নারী পাইল সাহিত্যে নোবেল। তা একটা পুরুষ পাইল 1913 সালে, আর নারী পেল 2024 সালে, ঠিক আছে? নারীর নাম হচ্ছে হাংকাং, আর পুরুষের নাম আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে? তাহলে এগুলা একটু রিলেট করে পড়ে ফেলবা। দেখছি যে হাংকাংটা আমি আবার বললাম, তাহলে তোমাদের রিভাইজ হয়ে গেল। কথা হচ্ছে যে ভাই কোশ্চেনে আসি, মানে কোশ্চেনটা যে কে নোবেল পুরস্কার পায় নাই,
হ্যাঁ, কে পায় নাই? পায় নাই দুজনই, স্টিফেন হকিংস, মাও সেতুং। কিন্তু ওই বছর সবাই মাও সেতুং দাগাইছিল। আমি জানি না এটা ওই বছর বলতে আসলে কি বিডি দুইটাই দাগানো যায় এবং দুইটাই দাগাইতে হবে তোমাকে, ঠিক আছে? এই যে গোলা ভরাতে তোমার এরকম দুইটাই ফিল আপ করতে হবে। কেন ফিল আপ করতে হবে? কারণ আগের বছর এরকম ফিল আপ করা যেত যে ভাই দুইটা আনসার হইতে পারে, তিনটা আনসার হইতে পারে, চারটাও আনসার হতে পারতো। বুঝছো কি একটা অবস্থা, তাই না? তো এখানে পোলাপান যে ভুলটা করবে যে স্টিফেন হকিং ধরে নিবে যে স্টিফেন হকিংকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, আসলে ওনাকে দেওয়া হয় নাই। মাও সেতুংকেও দেওয়া হয় নাই, এটাও কারেক্ট। স্টিফেনকেও দেওয়া হয় নাই, বুঝছো? এটা মাও সেতুং প্রোনাউন্সিয়েশন মাও জ্যাডং অ্যাকচুয়ালি। মাও জ্যাডং কে বলো, তোমরা চিনো মাও জ্যাডংকে? উনি হচ্ছে চাইনিজ পলিটিশিয়ান, অনেক কন্ট্রিবিউশন ছিল চাইনিজ পলিটিশিয়ান, কিন্তু পায় নাই। স্টিফেন হকিংসও অনেক সায়েন্সে কন্ট্রিবিউশন ছিল, কারণ কিন্তু তার এত ডিফিকাল্ট, তার একটা থিওরি। তিনি যে নোবেল প্রাইজ পাবেন, যাদেরকে বুঝাবেন যে ভাই এই হয়েছে, তারাই বুঝে না, বুঝছো? আচ্ছা, তিনি অনেক ডিজার্ভিং ছিলেন টু বি অনেস্ট। আমার মনে হয় বেঁচে থাকলে পেয়ে যেত। তার মৃত্যুটা তো আসলে 2018 সালে হইলো, মরে গেল, মৃত্যুবরণ করলো। এখন যেটা হচ্ছে এই তো, আমার মনে হয় জীবিত থাকলে পেয়ে যেত। আচ্ছা, ফিনল্যান্ডের রাজধানীর নাম কি? আরেকটা মোস্ট হট টপিক, সেটা হচ্ছে রাজধানী, ক্যাপিটাল। আরেকটা হট টপিক লিখো মুদ্রা। তাহলে এই যে দেশ সম্পর্কে অনেক বলো না যে দেশ পড়তে হবে কিনা, দেশ পড়তে হবে কিনা, পড়বা, মুদ্রা পড়বা দেশের, রাজধানী পড়বা দেশের, পড়তে হবে, কিছু করার নাই। তো একটা লিস্ট দিয়েছিলাম, আমি ক্লাস নিয়েছিলাম যে রাজধানী কোন দেশের কি, বুঝছো? ফিনল্যান্ডের হচ্ছে হেলেনস্কি, এই যে মুখস্থ করে ফেলো, ঠিক আছে? আর বাকিগুলো একটু শিখো। এই যে মাদ্রিদ কাটটা, স্পেন, অসলো নরওয়ে, বার্ন সুইজারল্যান্ড, দেখছো? এই জেনেভা কিন্তু সুইজারল্যান্ডের রাজধানী না, ঠিক আছে? এটা তো বিখ্যাত শহর, কারণ জেনেভা তো সব কিছু আছে ভাই। এটা এই অনেকে জেনেভা কি মনে করে, এটা একটা আরেকটা ভুল। তাহলে দেখো এগুলো আমরা মনে রাখবো কীভাবে, তাই না? সো মনে রাখার কোনো ট্রিক্স বা টেকনিক আছে কিনা? প্রথমত আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, ফিনল্যান্ড, হেলসিনকি। দেখা গেলো এই প্রশ্নটা এবার দিয়ে দিল ডিরেক্ট। আসলে মেডিকেলে ভরসা নেই, এরকম রিপিট হইতে দেখা গেছে যে আগে বিগত বছরের কোশ্চেন হুবহু তুলে দিছে, ঠিক আছে? সো ফিনল্যান্ড, হেলসিনকি। এটা হচ্ছে মনে করো ফিন কি, তোমরা কি ফিন একটা মাছ চিন্তা করো, মাছের কি ডানা আছে? ডানা ইংলিশ হচ্ছে ফিন, তোমরা সবাই জানো। এখন মাছ সাধারণত পানিতে থাকে, কিন্তু মাছটাকে যদি একটা ল্যান্ডে নিয়ে আসা হয়, মাছটার কী অবস্থা হবে বলো তো? সচরাচর মাছেরই ফিন বা ডানাগুলা মাছকে দানাগুলা কী করে বলতো করে, সমুদ্রে সাঁতার কাটতে হেল্প করে। কিন্তু এখন তো ওর ল্যান্ডে চলে আসছে, সাঁতার কাটবে কীভাবে? কোনো পানি আছে এখানে যে স্রোত লাগবে? তো স্ট্রিম লাইন বডি নাই তো। তাহলে ওর লাইফটা কীরকম হয়ে যাবে? হেল হয়ে যাবে না? হেল, বলো হেল হয়ে যাবে কিনা? এখানে হেল লেখা আছে। তাহলে দেখো, মাছ ল্যান্ডে আসছে, তার ফিনগুলো আর কোনো কাজ করবে না, মাছের লাইফ কী হয়ে যাবে? হেল হয়ে যাবে, বুঝছো? আচ্ছা, এখন খেয়াল করো, এখন কি খেয়াল করবা? যে মাদ্রিদ, এই যে মাদ্রিদ, স্পেন হচ্ছে মাদ্রিদের। তো এইটা আমরা কীভাবে মনে রাখতে পারি বলো? আচ্ছা, আর স্পেন খুব একটা ভালো দল ফুটবলে, যদি ওরা রিসেন্ট টাইমসে খারাপ খেলতেছে, এটা অনেকে আমাকে বলবা যে ভালো টিম কেমনে বলতে পারি। আমি নিজেও আর্জেন্টিনার ফ্যান, সো এই পড়ালেখার স্বার্থে একটু বলতেছি যে স্পেন কিন্তু ভালো টিম, আসলেই ভালো টিম। তারা হচ্ছে একবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নও হয়েছিল, কত সাল মনে নেই ঠিক, ঠিক আছে? 2014 আগে, 2000 কত, 2000-এ, ঠিক আছে, 2010-এ হতে পারে তারা মেবি চ্যাম্পিয়ন হয়েছিল, আমি শিওর না, দরকার নেই, এটা জানারও দরকার নেই ওদের। তো যাই হোক, তারা হচ্ছে ভালো ফুটবল খেলে। আর রিয়াল মাদ্রিদ টিমটা কারা চিনো? সবাই চিনো, রিয়াল মাদ্রিদ ক্লাব সবাই চিনো। হ্যাঁ, এটাও ফুটবলের সাথে রিলেটেড, স্পেনও ফুটবলের সাথে রিলেটেড, তাই আর রিয়াল মাদ্রিদ স্পেন, ঠিক আছে? এখন অনেকে প্যাচ লাগাইতে পারো যে আর্জেন্টিনা আসলে তো তোমার লাফায় মাদ্রিদ দিয়ে দিবা, নট রিয়েলি। এটা একটু বারবার পড়বা, এবং আমি যে ট্রিক্সটা দিছি এটা দিয়েই বারবার পড়বা, ঠিক আছে? নরওয়ে আসলো, নরওয়ে অসলো মানে কি? তুমি বলবে যে নো ওয়ে, নরওয়েকে বলবা কি নো ওয়ে, নরওয়েকে বলবা নো ওয়ে আসলো বা আসবো না, মানে আসলো না, মানে তুমি মনে করো একজন তোমার ফ্রেন্ডকে রিকোয়েস্ট করছো যে তুই আয়, আর ও বলছে নো ওয়ে, আর তুমি বলবা যে আসলোই না, মানে আমি এত কষ্ট করে ইনভাইট করলাম আর ও বললো নো ওয়ে, ও আসলোই না। এই যে আসলো থেকে অসলো, বুঝছো? আর নো ওয়ে মানে নরওয়ে। লাস্ট একটা বাকি আছে, সেটা কোনটা বলো তো? এই যে বার্ন সুইজারল্যান্ড। খেয়াল করো, সুইজার মানে কি? সিজার না? সিজার মানে কি? কেচি। তুমি একটা সিজার দিয়ে সব কিছু কেটে দিলা, একটা ল্যান্ড, একটা বনের সব কিছু তুমি কেটে দিছো কেচি দিয়ে, গাছপালা যা আছে। তো এই ল্যান্ডটা এখন বার্ন হয়ে যাবে না? পুড়ে যাবে না? কারণ গাছ না থাকলে তো বনের সৌন্দর্যই থাকে না। সো বার্ন হবে কি না বলো? হবে।
সেই যে বার্ন তো হইলে আর জেনেভা হচ্ছে সুইজারল্যান্ড, যেটা সবাই জানো, বুঝছো? আচ্ছা, তারপর আসো এই যে দিবস আসছে বাচ্চারা, দিবস চলে আসছে না? তো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস হচ্ছে তোমার কখন বলো তো? 9 ডিসেম্বর। 9 ডিসেম্বরই তো, হ্যাঁ 9 ডিসেম্বর। ওকে, বাকি সালগুলো কি জানতে হবে আমাদের? অবশ্যই জানতে হবে। সেটা দেখি একটু। পুরো ডিসেম্বর মাস দিয়ে দিছে এবং পুরো ডিসেম্বর মাসটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। খেয়াল করো, 1 ডিসেম্বর হচ্ছে বিশ্ব এইডস দিবস, জাতীয় যুব দিবস, মুক্তিযোদ্ধা দিবস। একটাতে কত কিছু পড়ছে। আর জাতীয় যুব দিবস এটা আমি আসলে জানতাম না, যাই হোক। 2 ডিসেম্বর বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস, কম্পিউটারে কারা স্বাক্ষর করতে পারে নাকি? প্রতিবন্ধী দিবস। 6 ডিসেম্বর সংবিধান সংরক্ষণ দিবস। এটা কি বলতো? 7 ডিসেম্বর বেসামরিক বিমান চলাচল দিবস, এটা আগেও পড়ছি, আগের ভিডিওতে আমি পড়াইছিলাম। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস। 9 ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস, লোকেয়া দিবস। 10 ডিসেম্বর আন্তর্জাতিক সম্প্রচার দিবস, মানবাধিকার দিবস, জাতীয় ভ্যাট দিবস। বোঝা যায় কিনা 10 ডিসেম্বরটা? মানবাধিকার দিবস এটা কিন্তু আমরা জানি আগে থেকেই। 11 ডিসেম্বর আন্তর্জাতিক পাহাড় দিবস, আর কিছু আছে। 14 ডিসেম্বর বিশ্ব জ্বালানি দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস। কালকে ছিল, গতকালকে ছিল, ঠিক আছে। আচ্ছা, 16 ডিসেম্বর বিজয় দিবস আসতেছে আগামীকাল। 18 ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস। তার মানে আজকে কোনো দিবস নাই, তাই না? আজকে কোনো দিবস নেই। আচ্ছা, 18 ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস। 19 ডিসেম্বর বাংলা ব্লগ দিবস। 29 ডিসেম্বর জীববৈচিত্র্য দিবস। বলো কোনটা মুখস্থ করতে চাও আর কোনটা চাও না? এমন করলে হবে বলো তো মিস? একটু ইয়া দেন। আচ্ছা, একটু দিতে পারি, একটু কি দিতে পারি? প্রথমত এই দুর্নীতিটা জানতেই হবে, বাংলাদেশ দুর্নীতিতে আসবে 9 ডিসেম্বর। এখন আর কিছু। বাংলা ব্লগ দিবস, এটা মনে রাখবা, কারণ এখানে অপশানে 19 ডিসেম্বর আছে, সো এটা বাংলা ব্লগ দিবস, এটা একদম মুখস্থ করে ফেলবা। আচ্ছা, আর কিছু? 16 ডিসেম্বর আর জ্বালানি দিবস, এটা লাগবে 14 ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবীর সাথে মনে রাখবা ওদেরকে জ্বালাই দিয়েছিল, পাকিস্তানিরা বুদ্ধিজীবীদেরকে 14 ডিসেম্বর জ্বালাই দিয়েছিল, সো এখান থেকে মনে রাখবো জ্বালানি দিবস। আন্তর্জাতিক সম্প্রচার দিবস, এটা মনে রাখতে পারো, বর্তমানে তো আমাদের তথ্যগুলো সম্প্রচার করা হচ্ছে বিশ্বে, যে হাসিনা আমাদের সাথে কী কী করছিল, তাই না? মনে রাখতে পারো 10 ডিসেম্বর, এবং 10 ডিসেম্বর একটা খুবই সুন্দর একটা ডেট। মনে রাখতে পারবা কিনা? মানবাধিকার দিবস, খেয়াল করো আমার কথা শোনো। মানবাধিকার দিবস সবার জানা উচিত যে 10 ডিসেম্বর মানবাধিকার দিবস। এখন মানবাধিকার দিবস উপলক্ষে মানুষের অধিকার আদায়ে এটা সম্প্রচার করা হচ্ছে, যে হাসিনা আমাদের সাথে কী কী করছিল আমাদের শিক্ষার্থীদের সাথে, ঠিক আছে। আর জাতীয় ভ্যাট দিবস তো আছেই। জাতীয় ভ্যাট দিবস বলো, 3টা জিনিস বললাম এবং রিলেট করে পড়বা। বুদ্ধিজীবীদেরকে জ্বালাই দিছিল, আর মানবাধিকার আর মানুষের অধিকার, শিক্ষার্থীদের অধিকারের জন্য এটা আন্তর্জাতিক সম্প্রচার করা হচ্ছে, এবং ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের সেটা অনেক বেশি সম্প্রচার করছে। এবং এটা দেখে আমাদের দেশের শপিং মলগুলা ভ্যাট বাড়াই দিছে, খুবই লেম। মনে রাখবা 10 ডিসেম্বর, ঠিক আছে। আর দুর্নীতি বিরোধী দিবস খুবই ইম্পর্টেন্ট, রোকেয়া দিবস আরও ইম্পর্টেন্ট। 9 ডিসেম্বর ফায়ার, আমরা কেউ সেলিব্রেট করছি? করি নাই, অ্যাটলিস্ট আমি তো করি নাই, ভুলে গেছি, ঠিক আছে। আচ্ছা, বেসামরিক বিমান চলাচল দিবস 7 ডিসেম্বর। বেসামরিক মনে রাখবে, থেকে 7 আসছে, ঠিক আছে। বারবার পড়তে হবে এগুলো মানে পড়া ছাড়া উপায় নাই। তুমি অন্য কিছু পড়বা টাকাই পারবা না। 6 ডিসেম্বর হচ্ছে 6 আজকে থেকে বলবা 6। ইভেন আমরা তো বলিও 6, কয়টা রেজিম কিনছো? 6টা কিনছি, তাই না? তো 6 থেকে সংবিধান সংরক্ষণ দিবস নাকি? আচ্ছা, মনে রাখবা, এটা তো মনে রাখা যায় অ্যাটলিস্ট। আচ্ছা, প্রথমটা মনে রাখবা, 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস, জাতীয় যুব দিবস, মুক্তিযোদ্ধা দিবস। তারপর আসো ভাই, বিখ্যাত হেরাল্ড ট্রিবিউন পত্রিকাটি কোন শহরে? এই যে পত্রিকা খুবই খুবই ইম্পর্টেন্ট, এই যে আসা শুরু হলো হেরাল্ড ট্রিবিউন। খেয়াল করো তাহলে কোথায় আছে? সি নাম্বার, নিউ ইয়র্ক। মনে রাখবা, মনে রাখা ইজি। নিউ ইয়র্কে ওয়াই আছে, ট্রিবিউনে টি আছে। আর টি আর ওয়াই টি কত ক্লোজ? তোমরা এখন ভিডিওটা কোথায় দেখতেছো? ওয়াইটিতে দেখতেছো, ইউটিউবে দেখতেছো, তাই না? আচ্ছা, সেখান থেকে ইংরেজি দৈনিক পত্রিকা এত সালে যাত্রা শুরু দরকার নেই আসলে। গারুদা, বলো তো গারুদা কোন দেশের? এত আগে শিখাইছিলাম, বলো, একটু আগে শিখাইছিলাম। গারুদা ইন্দোনেশিয়া। কীভাবে বলছিলাম? = 3, ইন্দোনেশিয়া = 3। এখানেও দ আছে ইন্দোনেশিয়া পড়তে, আর গারুদা তো দ আছে, তাহলে এটা হবে ইন্দোনেশিয়া, ঠিক আছে। এখন আমার কথা হচ্ছে যে এই কোশ্চেনটা আমি কোশ্চেন ব্যাংক পড়ানোর মধ্যে কালকের ভিডিওতে এটা আমি পড়াইছিলাম, তাই না? তাহলে ওইটা একটা সাল ছিল, এটা হচ্ছে 13-14-তে। তোমরা কি আমার কথাটা বুঝতেছো কোশ্চেন ব্যাংক কতটা ইম্পর্টেন্ট? আমার মনে হয় এই 2টা ভিডিও দেখে তোমরা ক্লিয়ার হয়ে যাবা কোশ্চেন ব্যাংক কতটা ইম্পর্টেন্ট।
কারণ হচ্ছে আমি কিন্তু এর আগে পড়ায় আসছি। আগে তোমাদের কোশ্চেনটা ছিল যে জার্মানিরা লুথা লুথা করে ফেলছে। লুথা কি আমার তার মনে নেই। এই যে আচ্ছা লুফথানসা, আচ্ছা লুফথানসা, ওয়েট, লুফথানসা। খেয়াল করো ট্রিকটা কি দিয়েছিলাম, যে জার্মানিরা যখন ফাইনালে গেছে বিশ্বকাপে তখন তারা কিন্তু লুফে নিছে 2014 সালে। লুফে নিছে যে ভাই আমাদেরকে জিততে হবে, এবং তারা কিন্তু জিতছেও। সো লুফে নিছে লুফথানসা। আচ্ছা, ইন্দোনেশিয়া আমি শিখেছিলাম গারুদা। তাহলে দেখো অপশন থেকে আবার কোশ্চেনটা আসছে। মানে আমি বলি এই 13-14 সালে এই কোশ্চেনটা যখন আসলো, একটা বাচ্চা গারুদা দেখে ইন্দোনেশিয়া দাগাইলো, কিন্তু সে জার্মানি, নেদারল্যান্ড, গ্রিস দেখলো না। প্রশ্নে কিছু বছর পরেই মেডিকেল ভর্তি পরীক্ষায় এই জার্মানিটা চলে আসে। জার্মানিটা কি? অথচ কোশ্চেন কিন্তু ফাঁসই ছিল, টাইপ অফ ফাঁস, যে জার্মানি, এই যে জার্মানি দেওয়াই তো আছে, জার্মানি তুমি একটু কষ্ট করে পড়লেই পরীক্ষা দাগাইতে পারতা। খুবই ইম্পর্ট্যান্ট, কোশ্চেন অ্যানালাইসিস করে পড়ো প্লিজ, রিকোয়েস্ট করছি। পড়বা কে, আমি তো পড়াই দিতেছি। তাহলে এটা তো আমাদের মুখস্থ, আমি আগের ক্লাসে পড়াইছি ইন্দোনেশিয়া মুখস্থ। গ্রিস কী বলো তো? এটা পড়াই নেই, এটা পড়াই নেই। এটা নেদারল্যান্ডকে যে ডাচ বলে, এটা কারো জানো না? যারা জানো না আজকে জানো যে ডি থেকে ডাচ। আর অলিম্পিক গ্রিস এয়ার, এখানে একটা ররো সাউন্ড আসে, গ্রিসেও একটা ররো সাউন্ড আসে। এটা ছাড়া আর বেটার কিছু দিতে পারতেছি না। আরেকটা বেটার দেওয়া যায়, ওই যে আমার 1 2 3 সেই থিওরি। মানে কি? মানে হচ্ছে এই দেখো, গ্রিস গ ইকুয়ালস টু 3, এয়ার এ ইকুয়ালস টু 1, অলিম্পিক অ ইকুয়ালস টু 1। তাহলে এই যে 1 3 কত ক্লোজ, এই লজিকে পড়লাম, ঠিক আছে? আচ্ছা, বর্ণমালা আবিষ্কারের কৃতিত্ব কোন সভ্যতার? এটা আমি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারো, এফবি দিয়ে মনে রাখাইছিলাম। এফবি ফিনিশীয় ব দিয়ে বর্ণমালা, বলো তো পারবা কিনা? এটা কিন্তু আমি পড়াইছিলাম যে বর্ণমালা আবিষ্কারের এটা সভ্যতার ভিডিওটা দেখতে পারো। ফিনিশিয়রের প্রথম বর্ণমালা সেই আবিষ্কার করে, ঠিক আছে? প্রথম বর্ণমালা 22টি দিয়ে শুরু করছিল। কি বলো তো, আমি যা পড়াচ্ছি তাকে তুমি বুঝতেছো কিনা, এবং রিলেট করাটা বুঝো, ঠিক আছে? আচ্ছা, তারপর আসো এই যে মিশর। আমি এটা কীভাবে মনে রাখছিলাম, হায়ারোগ্লিফিক। এটা কী ছিল, যে কখনো কি ভাবছো মিশর সভ্যতা সবসময় পড়ে আসছে, যে পিরামিডরা থাকে, ফেরাউনে সে কত কিছু, তাই না? এই বড় বড় পিরামিড পড়ছি আমরা, পড়ছি, হ্যাঁ, শখের বসে পড়ছি, দেখছি, অনেক কিছু করছি, কিন্তু কখনো কি ভাবছি এগুলো মেডিকেলের জন্য পড়তে হবে? হায় রে, কী জীবন চলে আসলো যে মিশরীয় সভ্যতা আমরা যেটা মজা করে পড়তাম সেটা এখন পড়তে হইতেছে। হায় রে থেকে হায়ারোগ্লিফিক। আর বিশ্বের প্রাচীনতম সভ্যতা হলে মেসোপটেমীয় সভ্যতা, একদম মুখস্থ, ঠিক আছে? আইভরি ব্ল্যাক কি বলো তো? আইভরি ব্ল্যাক কি? অস্থিজ কয়লা, খুবই ইম্পর্টেন্ট। অস্থিজ মানে কি? অস্থিজ মানে পশুর হাড়গোড়ের যে কয়লা, সেটা হচ্ছে আইভরি ব্ল্যাক, খুবই ইম্পর্টেন্ট। এটা নিয়ে আমি আর কি ট্রিক্স দিব, কি বলবো বলো তো? আমার কথা কারদের কাছে একদমই ক্লিয়ার না। আইভরি ব্ল্যাকটা অস্থিজ কয়লা এটা, এবং এখান থেকে কি পড়ানো যায়? ট্রাইক্যালসিয়াম ফসফেট আছে, খুবই ভালো কথা। আইভরি ব্ল্যাক সক্রিয় কয়লাও বলা হয়, ব্যাপক ছিদ্রযুক্ত। আচ্ছা, 12-13, মাদার তেরেসা নিম্নের কোন দেশে জন্মগ্রহণ করেন? মাদার তেরেসা তো এখন খুবই বিতর্কিত, তিনি নাকি কী করতেন। তো ওই বিতর্কে আমরা যাব না, আমাদের বই আমাদেরকে বিতর্কের কথা বলে না, ঠিক আছে? যাই হোক, মাদার তেরেসা আলবেনিয়াতে জন্মগ্রহণ করেন, আলবেনিয়াতে, তাই না? কই দেখি, অ্যান্সারই তো দেওয়া নাই। তৎকালীন যুগে দক্ষিণ ম্যাসেডোনিয়ার আলবেনীয়, আনসার দিল না কেন? মানে পরিবারটা আলবেনীয়, এমনি তো জন্মগ্রহণ করে মেসেডোনিয়ার রাজধানী স্কোপেজে। তোমার কাজ হচ্ছে আলবেনিয়া দাগানো। অনেক বুদ্ধিমান নেই দেখবা আলবেনিয়া দাগাইছে, ভুল করে আর কি পরিবার তারা খেয়াল করেনি কোশ্চেন করার টাইমে। এমনিতে মেসেডোনিয়ার রাজধানী স্কোপেজে জন্মগ্রহণ করে। ওকে, নিম্নের কোন শহরটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক সদর দপ্তর নয়? একটু খেয়াল করো, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক সদর দপ্তর নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইংলিশ হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, 6টি আঞ্চলিক সদর দপ্তর আছে। এটাই ইম্পর্টেন্ট, পরীক্ষা দেখবে এটাই চলে আসছে। কয়টা? আচ্ছা, এগুলো হলো আফ্রিকা অঞ্চলের আঞ্চলিক দপ্তর, আমেরিকা, দক্ষিণ পূর্ব এশিয়ায় তো আমাদের, তার মানে এই যে নয়াদিল্লি, এটা একটু আগে পড়ছি না? বলো কোশ্চেন অ্যানালাইসিস, যে তুমি এখানে যখন এই কোশ্চেনটা আসলো 12-13তে খেয়াল করো, 12-13তে যখন এই কোশ্চেনটা আসলো যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোনটা আঞ্চলিক সদর দপ্তর নয়, এই কোশ্চেনটা যখন আসলো, হ্যাঁ, তখন কি হইলো বলো তো? তুমি জাস্ট পড়ে গেলা যে অ্যান্সার হচ্ছে ডি, কলম্বো। খুব সুন্দর। বা তুমি পরীক্ষাটা দাগাইলা, তোমার জুনিয়ররা পড়লো কলম্বো। কিন্তু তুমি এগুলো ডিটেইলে পড়লা না, যার ফলে কি হলো,
নেক্সট যখন আসলো যে ভাই সাউথ এশিয়াতে আমাদের মাঝে হুয়ের সদর দপ্তর কোথায়, সেটা যখন নয়াদিল্লি, তুমি পারলা না। বলো, কিন্তু আসলে কিন্তু অ্যান্সারটা ফার্স্ট ছিল, এখানে দেয়াই ছিল, তাই না? বলো, তোমরা কি বুঝতেছো কোশ্চেন সলভ করার ইম্পর্টেন্সটা কত? এইভাবে তোমরা ধরে ধরে সব কিছু সলভ করবা। বিশ্বের স্বাস্থ্য, এটা হচ্ছে কলম্বো। কলম্বো কোথায় বলো? কলম্বো শ্রীলঙ্কার রাজধানী না? বর্তমানে যদিও রাজধানী শ্রী হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, আমি একটু দেখি কী কী আছে। আর আফ্রিকাতে ব্রাজাভিল, আর কিচ্ছু লাগবে না, ব্রাজাভিল। আমেরিকাতে ওয়াশিংটন ডিসি, এটা কমন সেন্স, ইউএসের ওয়াশিংটন ডিসিতেই হবে। দক্ষিণ পূর্ব এশিয়া ভারত, নয়াদিল্লি, এটা হচ্ছে সবচেয়ে বড়, বড় হচ্ছে আমাদের ভারত, সাউথ এশিয়ার কান্ট্রিজের মধ্যে, সো ভারতেই হবে। ইউরোপ অঞ্চলের আঞ্চলিক দপ্তর কোপেনহেগেন, ডেনমার্ক, খুবই খুবই ইম্পর্ট্যান্ট, কোপেনহেগেন ডেনমার্ক। পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক দপ্তর ম্যানিলা, ফিলিপাইন, ম্যানিলা, ফিলিপাইন। আর ভূমধ্যসাগরীতে হচ্ছে কায়রো, মিশর। তার মানে দেখো, একটু মিলায় দেখো, ম্যানিলা মাত্র পড়ছি, ফিলিপিন। তারপর তুমি বলছো যে কোপেনহেগেন ডেনমার্ক, মাত্র পড়ছি। আলেকজান্দ্রিয়া আমি পড়তে পড়তে ভুলে গেছি, আলেকজান্দ্রিয়া কোথায়? আচ্ছা, আলেকজান্দ্রিয়া আমি পেলাম না। যে কলম্বো হবে না, কলম্বো শ্রীলঙ্কা সাউথ এশিয়ার মধ্যেই পড়ে, কিন্তু আমরা তো জানি সাউথ এশিয়া ভারত, তাই এটা হচ্ছে হবে না, বুঝছো? তাহলে এই জিনিসগুলো আবার পড়ি, অনেক জরুরি কথাবার্তা এগুলা, খেয়াল করো। যে তোমার আফ্রিকার থেকে ব্রাজাভিল, আমেরিকা ওয়াশিংটন ডিসি, দক্ষিণ পূর্ব এশিয়া, এই দুটো জিনিস পারবা, 2-3। ইউরোপ থেকে কোপেনহেগেন ডেনমার্ক, পশ্চিম প্রান্ত মহাসাগর থেকে ম্যানিলা, ফিলিপাইন, খুবই খুবই ইম্পর্ট্যান্ট, পশ্চিম প্রশান্ত মহাসাগরীয়। পূর্ব ভূমধ্যসাগরীয় কায়রো, মিশর। এই ভূমধ্যসাগরে কিন্তু তোমাদের মিশরটা পড়ে গেছে, তোমাদের কাছে মুখস্থ করে ফেলা, এগুলো পরীক্ষা আসবে। আমার লাস্ট 3টা একটু কঠিন হয়ে গেছে, লাস্ট 3টা একটু কঠিন হয়েছে কিনা আমাকে একটু বলো তো। যে এই 3টা, ইয়েরো আর ইমরো আর ইয়োপরেও, তাহলে কী কী কীভাবে মনে কোপেনহেগেন, দেখো ডি মানে 4, কোপেন মানে 1, তো মিলাছে অনেক। তারপর কীভাবে মনে রাখবা? সেটা হচ্ছে এই যে ফিলিপাইন, ম্যানিলা। বলো, ফিলিপাইন, ম্যানিলা কী মনে রাখবা? FM রেডিও শুনতা না? FM রেডিও, ফিলিপাইন, ম্যানিলা। তারপর কায়রো, মিশর। বলো, কায়রো, মিশর কীভাবে বলবা? এটা একটি গল্প ছিল যতদূর মনে পড়ে, ঠিক আছে, যে মুখস্থ করবা। আচ্ছা, তারপর আসো, জাতিসংঘের নিম্নের কোন মহাসচিব সফর করেন নাই? বলো। সি, উথান্ট। অ্যান্সার হচ্ছে কেন? কারণ তখন বাংলাদেশ স্বাধীন হয় নাই, কই আসবে, বাংলাদেশই তো নাই, উথান্ট কই আসবে বলতো? এই তার মেয়াদ 1971 পর্যন্ত। সো বাকি সবাই আছে। বান কি মুন যে আসছে তো শিওর, বান কি মুন আসছে, জানা কথা। কফি, আমরা কফি খাই, সো কফি তো আসবেই। আর বান কি মুন আসছে। আর বান কি মুন এমনিও মনে রাখা যায়, যে মুন, চাঁদ। আর কুর্ট ওয়ার্ল্ড হেইম, হেইম থেকে মনে রাখবা ফেম, মনে রাখবা হেইম আসছে আমাদের দেশে ফেম পাওয়ার জন্য, আর ওয়ার্ল্ড পুরো বিশ্ব ফেম, মানে পুরো ওয়ার্ল্ডে ফেম পাওয়ার জন্য। উত্থান দিয়ে কোনো নাম টাম কিছু বানানো যায় না, উত্থানটা আসতেও পারে নাই, বুঝছো? আচ্ছা, জাতীয় মহাসচিবের তালিকা, এটা হচ্ছে ব্যাখ্যা অংশে তোমাদের তালিকা দিয়ে দিছে, যে কে কোথায় কি করে। এই উত্থানটা দেখো, ইউথান মায়ানমার, দেখছো মায়ানমার সাথে আমাদের কাহিনী ঝগড়া, ইউথান কিন্তু আসেও নেই। অং সান সুচি, এই নামগুলো ইউথান সব মায়ানমার টাইপ, ঠিক আছে। আর নাম দেখি একটু, কফি আনান, দেখো ঘানা, আরে নাম তো মিলে গেছে, 2-4 লাস্টেই না আছে। মিশরেরটা একটু দেখলা, অন্তোনিও গুতারেস, বর্তমান, খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং অন্তোনিও গুতারেস পর্তুগালের হয়ে এবং বর্তমান পর্যন্ত 2017 সাল হয়ে বর্তমান পর্যন্ত তিনি কিন্তু আছে জাতিসংঘের মহাসচিব পদে, ঠিক আছে। বলো তো। এবং ইউথানটা আমাদের জন্য ইম্পর্টেন্ট কেন? তো দেখে বারবার বলছে অপশন অ্যানালাইসিস করে পড়তে, এর মানে হচ্ছে ইউথান নিয়ে এবার কোশ্চেন আসলেও আসতে পারে, এবং তুমি কিছুই বলতে পারবে না, কারণ হচ্ছে এটা আগে একবার আসছিল 1961 থেকে 71, 10 বছর তিনি ছিলেন, তিনি 71-এ চলে গেছে। তিনি যদি 72 পর্যন্ত থাকতো তিনি তাহলে আসতে পারতো মিয়ানমারের, ঠিক আছে। তার পক্ষে তো আসা খুবই ইজি, তাই না? এখান থেকে আর কি। আচ্ছা, বাকি কাদের নাম ছিল একটু পড়ি। কুর্ট ওয়ার্ল্ড হেইম, আর বান কি মুন, কফি আনান ঘানার। সো আমি খুঁজবো বান কি মুন। এই যে কফি আনান ঘানার, এই যে বান কি মুন দক্ষিণ কোরিয়ার, এই যে বান কি মুন হচ্ছে এই নামগুলো বান কি মুন টাইপ নাম। তারপর আরও অনেকগুলো নাম আছে, যাই হোক আমার মনে পড়তেছে না। বান কি মুন হচ্ছে এই দেখো টাইম ল্যাপসটা দেখছো, সে তো আসতেই পারবে 2007 থেকে 2016, বাংলাদেশের প্রোগ্রেসিং পিরিয়ড, দক্ষিণ কোরিয়া, সাউথ, ঠিক আছে। অন্তোনিও গুতারেস পর্তুগালের, এটা মাথায় রাখতে হবে।
পর্তুগাল, এখানেও গ আছে, এখানেও গ আছে। অন্তোনিও, ত, পর্তুগাল, ত গ মিলে গেছে 2017 থেকে বর্তমান। তো দেখো একটু, সেটা হচ্ছে কি দেখবা বলো তো, সেটা হচ্ছে যে ওই যে অপশানে ছিল কুট ওয়ার্ল্ড হাইম, এই কুট, কুট কিন্তু দেখবা যে ইউথ হান্টের ঠিক পরপরই, ইউথ হান্ট তো ভ্রমণ করতে পারে নাই কারণ ওই যে টাইমটার জন্য 71 সালই শেষ, 10 বছর ছিল। আর এনি ছিলেন 72 থেকে 81, 72 থেকে 81, বুঝছো? অস্ট্রিয়া, অস্ট্রিয়ার মানুষ তিনি, ঠিক আছে? তাহলে একটু মাথায় রাখবা। গেল, তাহলে আজকে একটু পর্যন্ত আমি রাখি, অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিও। 11-12 থেকে আমরা নেক্সট ক্লাসে স্টার্ট করবো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তোমরা ভালো মতো পড়ো, কোশ্চেন অ্যানালাইসিস করতে থাকো, দেখবা আন্তর্জাতিক তোমাদের জন্য ইজি হয়ে গেছে। আর এই সচিবদের নামগুলাটা একটু খেয়াল করে পড়া স্টার্ট করবা, যে এইগুলো সব সিরিয়ালি দেখো, 52 পর 53, 53 পর 71, 71 থেকে 72, আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই দুটা। এই ইউথ হান্ট যে ভ্রমণ করতে পারে নাই, আর কুট ওয়ার্ল্ড হাইম যিনি ভ্রমণ করতে পারছেন, ঠিক আছে? আচ্ছা, আর এখান থেকে এই যে বর্তমানেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, বর্তমানটাও পড়ে ফেলবা, অ্যান্তোনিও গুতারেস, ঠিক আছে? তো আজকে ভিডিও শেষ করলাম, থ্যাংক ইউ সবাইকে। আর একটু কথা, যে অপশানে কিন্তু বান কি মুন কফি আনানো ছিল, অপশানগুলো কোত্থেকে হয় সেটাও একটু খেয়াল করবা, যে 3-4 থেকে ইউথ হান্ট, কোর্ট ওয়াইল্ডহাম হয়েছে, আর এখানে কফি আনান বান কি মুন হয়েছে। মানে এই বর্তমানের দুইটা আগেরটা দিছে, আর এটা হচ্ছে বাংলাদেশের সাথে রিলেটেড, 71 সালের সাথে রিলেটেড করে দিছে। খুব খুব মানে টেকনিক খাটায় কোশ্চেনটা করা হয়েছে, আই অ্যাপ্রিসিয়েট। যে তোমরা একটু ভালো মতো পড়বা, কোশ্চেন কোথেকে হতে পারে আমি যেভাবে চিন্তাধারাগুলো দেখাই দিলাম ওভাবে একটু পড়বা। থ্যাংক ইউ সো মাচ।